আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ২০২৬ বা ২৬ পরবর্তী সময়ে এসে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান, কিভাবে আপনার স্টার্ট করা উচিত? কি শেখা উচিত? কিভাবে শেখা উচিত? এ সম্পর্কে একটা কমপ্লিট গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। বর্তমানে ফ্রিল্যান্সিংকে এমনভাবে ফ্যান্টাসাইজ করা হচ্ছে যে আমরা সবাই ফ্রিল্যান্সিং শিখতে চাই। ফ্রিল্যান্সিং মানে আমরা মনে করি লাখ লাখ ডলারের একটা বিষয় এবং সকলেই ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি শিখতে চাই। বাট ফ্রিল্যান্সিং যতটা সহজভাবে যতটা ফ্যান্টাসাইজ করা হয় সোশ্যাল মিডিয়াতে, ফ্রিল্যান্সিং আদৌ অতটা সহজ নয়। যেকোনো নরমাল কাজের চেয়ে, জবের চেয়ে ফ্রিল্যান্সিং অনেক অনেক বেশি কঠিন এবং আপনাকে অনেক অনেক বেশি বিষয় শিখতে হয়। আপনাকে অনেক স্কিলড হতে হয়। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনার মূলত ২ টা বিষয় দরকার হয়। একটা হচ্ছে আপনার একটা কোর স্কিল থাকতে হয়, যে স্কিলটাকে বেস করে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে গোছাবেন। এখন এই বেস স্কিলটা বা কোর স্কিলটা বিভিন্ন জিনিস হতে পারে। যেমন এটা হতে পারে হয়তো আপনি মিডিয়া বায়ার, পেইড অ্যাডস দেন, অথবা আপনি একজন ভিডিও এডিটর, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, বা আপনি একজন এসইও এক্সপার্ট। এরকম বিভিন্ন স্কিল আছে এবং এই স্কিলটা হচ্ছে একটা কোর স্কিল। অর্থাৎ এটার আদলেই আপনি আপনার অফার রেডি করবেন এবং এই সার্ভিসটাকে আপনি সেল করবেন। বাট এই কোর স্কিলের পাশাপাশি আপনাকে অনেক সফট স্কিলও শিখতে হবে, যাতে করে আপনি আপনার কোর যে স্কিলটা, কোর যে অফারটা সেটাকে সেল করতে পারেন। ধরেন আপনি একটা কিছু জানেন, আপনি একটা স্কিল জানেন। এখন এই স্কিলটাকে যদি আপনি সেল করতে নাই পারেন, তবে সেই স্কিলটা অ্যাকচুয়ালি কিন্তু ভ্যালুয়েবল না। আপনার আমাদের এন্ড গোল যেটা, সেটা হচ্ছে আমরা একটা স্কিল শিখে সেটাকে সেল করতে পারা, সেটাকে মনিটাইজ করতে পারা, সেটার মাধ্যমে ইনকাম করতে পারা। সো আপনাকে শুধুমাত্র কিন্তু সেই কোর স্কিলটা শিখলেই হবে না যে শুধুমাত্র ভিডিও এডিটিং অথবা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং যেটা আমরা বলি সেটা শিখলেই কিন্তু হবে না। আপনাকে এটাকে বিক্রি করতে জানতে হবে, এটাকে মনিটাইজ করার উপায় জানতে হবে। এবং আপনি যখন এই পুরো বিষয়টাকে জানতে পারবেন, সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি। ধরেন আপনি বাইরে কাজ করতেছেন, আপনি একটা জব করতেছেন। সেখানে আপনি কি করেন? একটা কোম্পানির আন্ডারে আ যেকোনো ফুড কোম্পানি হোক বা যেকোনো একটা কোম্পানি হোক, সেটার আন্ডারে কাজ করতেছেন। সো আপনি তাদের জন্য কি করতেছেন? তাদের বিক্রি বাড়ানোর জন্য চেষ্টা করতেছেন। তাদেরকে বিভিন্নভাবে হেল্প করতেছেন। এবং এটা আপনি অফলাইনে তাদের কোম্পানিতে গিয়ে অথবা বাইরে ঘুরে তাদেরকে হেল্প করতেছেন। তাদের বিক্রি বাড়ানোর চেষ্টা করতেছেন। এই সেম কাজটাই যদি আপনি অনলাইনে করেন, এটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি জাস্ট যে কাজটা আপনি অফলাইনে করতেন সেটাকে অনলাইনে করা। বাট অনলাইনে করার ক্ষেত্রে আপনাকে আরো বেশি এক্সপার্ট হতে হয়, বেশি স্কিলের প্রয়োজন হয়। ওকে, চলুন আমরা স্লাইডে চলে যাই যাতে করে আপনাদের আমি সহজে বোঝাতে পারি যে ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কি। আপনি যদি ফ্রিল্যান্সিং আজকে থেকে শুরু করতে চান, আপনার কি শেখা উচিত, কিভাবে শিখবেন, সে সবকিছু আমরা কভার করবো ইনশাল্লাহ। সো চলেন শুরু করি। সো আমার স্লাইডে, তো এটা আজকের ভিডিওতে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং আমরা বেশ অনেক কিছু কভার করব। আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রপার একটা ধারণা পাওয়ার চেষ্টা করব। কি শিখবেন, সফট স্কিল, কোর স্কিল, কোন কি স্কিল শেখা উচিত, কিভাবে শিখবেন, ফ্রিতে অথবা পেইড, কিভাবে ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট ম্যানেজ করবেন, পার্সোনাল ব্র্যান্ডিং এর ইম্পর্টেন্ট, এআই এক্সপোজার, এসব সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আমরা বুঝি যে ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কি। সো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? সো ফ্রিল্যান্সিং হচ্ছে অনেকগুলো বিষয়ের কম্বিনেশন। আপনি এটা সার্ভিস, যেটা আপনার কোর স্কিল বললাম, যে আপনি ধরেন আপনি একজন ভিডিও এডিটর, সো এটা হচ্ছে আপনার কোর স্কিল। সো আপনি এই ভিডিও এডিটিং সার্ভিসটাকে আপনি সেল করবেন। ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে বিভিন্ন জিনিসের কম্বিনেশন। একটা হচ্ছে আপনার এই সেলিং সার্ভিস, আপনি যে সার্ভিসটা বিক্রি করতেছেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি একটা সিস্টেম তৈরি করেন পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার। অর্থাৎ আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করেন, ধরেন আপনার ফাইবার, আপওয়ার্ক অথবা বিভিন্ন মার্কেট প্লেসে যখন প্রোফাইল থাকে, এটা একটা পার্সোনাল ব্র্যান্ড হিসাবে কিন্তু রেডি হতে থাকে। সো এটা একটা সিস্টেম অফ বিল্ডিং পার্সোনাল ব্র্যান্ড। আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে রিলেশনশিপ, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এগুলো শিখতে পারেন। আপনাকে সেলস, মার্কেটিং এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। কিভাবে একটা ক্লায়েন্টের জন্য অফার রেডি করবেন। আপনি যে স্কিলই থাকেন না কেন, সেই স্কিলের উপর বেস করে আপনি কিভাবে ক্লায়েন্টের জন্য একটা অফার রেডি করবেন, তার কাছে সেটা কিভাবে বিক্রি করবেন। এই বিক্রি করার ক্ষেত্রে আপনার সেলস দরকার, মার্কেটিং দরকার। ফ্রিল্যান্সিং হচ্ছে এই সব বিষয় এবং এটা আপনার
ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা পাথ রেডি করে। সো আপনি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করেন, আপনি যখন ইনকাম শুরু করেন, আপনি আস্তে আস্তে বিভিন্ন বিষয় শেখার সুযোগ পান। সো ফ্রিল্যান্সিং আপনাকে একটা পথ দেখায় আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে। সো আমরা যদি সহজে বলি, ফ্রিল্যান্সিং হচ্ছে এই সব কিছুর একটা কম্বিনেশন, যেখানে আপনি একটা সার্ভিস বিক্রি করতে পারেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে থাকেন, পার্সোনাল ব্র্যান্ডিং রেডি হতে থাকে, আপনি সেলস, মার্কেটিং এগুলো শিখতে পারেন। এই সব বিষয়ের একটা কম্বিনেশনই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার এর থেকে আর বেশি কিছু দরকার হয় না, শুধুমাত্র একটা কম্পিউটার, ল্যাপটপ এবং একটা কোর স্কিল, ইন্টারনেট কানেকশন। দ্যাটস ইট। আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে তাহলে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, করতে পারবেন। নেক্সট স্লাইডে যাওয়ার আগে যদি আমার সম্পর্কে বলি, কেন আমার কথা অ্যাকচুয়ালি আপনি শুনবেন। আমি ফরিদ শিকদার এবং 6 বছরের এক্সপিরিয়েন্স আছে ফ্রিল্যান্স বিজনেসের উপর, মার্কেটিং, অ্যানালাইটিক্স এবং বিভিন্ন ডিজিটাল স্কিল যেগুলো আছে সেগুলোর একটা কম্বাইন্ড 6 বছরের এক্সপিরিয়েন্স আছে আমার এগুলোর উপর। সো এবং আমি আপওয়ার্কে টপ রেটেড প্লাস একজন ফ্রিল্যান্সার, ফাইবারের লেভেল 2 সেলার, যেখানে 130 প্লাস রিভিউ আছে। ফ্রিল্যান্সিং গাইডলাইন আমার থেকে নেওয়া উচিত বলে মনে করি। ওকে, তো চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা এখন বুঝবো যে আপনার কি কি শেখা উচিত। সো আপনার ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে শুধুমাত্র একটা কোর স্কিলের উপরেই আপনাকে মাস্টার হলেই চলবে। এখন এই কোর স্কিলটা কিন্তু বিভিন্ন জিনিস হতে পারে। এই কোর স্কিলটাকে বেস করে আপনি আপনার যে অফারটা সেটা থাকবে, আপনার বিজনেসের অফারটা থাকবে। ফ্রিল্যান্সিং একটা বিজনেস, সবার আগে আপনাকে বুঝতে হবে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটা বিজনেস। আপনার মাইন্ডসেটের ভিতর থাকতে হবে যে আমি অনলাইনে বিজনেস করতেছি। বিজনেসের বর্তমান যে ওয়ে সেটা হচ্ছে ফ্রিল্যান্স। আমি একজন ফ্রিল্যান্স হিসাবে বর্তমানে কাজ করতেছি, বাট ধীরে ধীরে এটা একটা বিজনেসে কনভার্ট হবে। এই মাইন্ডসেট আপনার শুরু থেকেই থাকতে হবে। সো আপনাকে যে কোনো একটা কোর স্কিলের উপর মাস্টার হতে হবে। এই কোর স্কিল হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনার অথবা ডেভেলপমেন্ট এরকম। আমরা যদি এই যে আমি এখানে একটা লিঙ্ক রাখছি, সো আমরা যদি ফাইবারের এই লিঙ্কটায় যাই, আমরা বিভিন্ন ক্যাটাগরির স্কিল দেখতে পারবো। কি স্কিল শেখা উচিত, আপনি যদি শিওর না হন যে কি স্কিল শেখা উচিত, আপনারা কিন্তু এটা দেখতে পারেন। ওকে, সো এই যে দেখতে পারতেছেন fiverr.com/ক্যাটাগরিসে আসার পর এই যে আমরা এখানে দেখতে পারতেছি বিভিন্ন স্কিল, যেমন গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। এবং এটা এই মেইন ক্যাটাগরির আন্ডারে অনেক সাব ক্যাটাগরি আছে, যেমন লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইনের ভিতরে লোগো ডিজাইন, গেম আর্ট এবং গেম আর্টের ভিতরে ক্যারেক্টার ডিজাইন, ওয়েবসাইট ইউআই ইউএক্স, অ্যাপ ডিজাইন, এরকম বিভিন্ন স্কিল আছে। আবার মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং বলতে শুধুমাত্র আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুক মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বাট এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কত কিছু আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে কি কি আছে, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং, আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। এসইও, তারপর আছে বুক অ্যান্ড ইবুক রাইট মার্কেটিং, পডকাস্ট মার্কেটিং, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং। সো অনেক অনেক স্কিল আছে, আপনি জাস্ট এই লিস্টটা দেখতে পারেন এবং এখান থেকে যে কোনো একটা স্কিল আপনি চুজ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন স্কিলটা শিখবেন। বাট আপনার একটা স্কিল চুজ করার পিছনে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার চুজ করার আগে, যে সেটা হইতেছে আপনি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন, যে কোনো কিছু একটা শেখা শুরু করবেন, আপনাকে লিস্ট সেই স্কিলটা শেখার পিছনে আপনাকে 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে। এবং এই টাইমে যে আপনি ইনকাম করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। বেশিরভাগ চান্স আছে যে আপনি এই টাইমের ভেতরে কোনো ইনকাম করতে পারবেন না। সো আপনার এমন একটা স্কিল চুজ করতে হবে, এমন একটা বিষয় চুজ করতে হবে যেটা আপনি শিখে অ্যাকচুয়ালি মজা পাবেন। আপনার যদি ইনকাম নাও আসে 6 মাস 1 বছরে, আপনি যাতে কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন, আপনি যাতে বোর না হয়ে অন্য স্কিলে সুইচ না করেন, আপনাকে প্রথম থেকে এরকম একটা স্কিল চুজ করতে হবে। এখন এটা আপনি কিভাবে করবেন? আপনাকে প্রথমে কয়েকটা স্কিল ট্রায়াল অ্যান্ড এরর দিতে হবে। যেমন ধরেন আপনি আজকে ভিডিও এডিটিং শেখা শুরু করলেন, আপনি হয়তো 1 সপ্তাহ এটাকে এক্সপ্লোর করবেন পুরোপুরিভাবে। অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এর এসইও শেখা শুরু করলেন, এটাকে আপনি হয়তো 1 সপ্তাহ এক্সপ্লোর করবেন।
এভাবে কয়েকটা জিনিস যখন এক্সপ্লোর করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা শিখতে ভালো লাগতেছে, কোন জিনিসটা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। আ আপনি তখন সেই জিনিসটার উপরেই লেগে থাকবেন। এখন কনসিস্টেন্সি তখনই আসবে যখন আপনি অ্যাকচুয়ালি বিভিন্ন জিনিসের উপর চাপ প্রয়োগ করবেন। যেমন আপনার যদি অ্যাকচুয়ালি ইনকাম করা দরকার হয়, তাহলে আপনি কিন্তু বাধ্য হবেন কনসিস্টেন্সি ম্যানেজ করতে। আপনি কনসিস্টেন্ট থাকবেন বাধ্য হয়েও। সো আপনি আপনার শুরুতে বিভিন্ন জিনিস ট্রাই করা উচিত, ট্রায়াল অ্যান্ড এরর দেওয়া উচিত। একটা যেকোনো বিষয়ের উপরে শুরু করার আগে। একজন এই বিষয়ে ভালো করতেছে, যেমন ধরেন আমি যদি বলি যে আমি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছি এবং এটা আমি ভালো করতেছি, এটা থেকে ইনকাম করতেছি। সে কারণে আপনিও যেটা থেকে ইনকাম করতে পারবেন, আপনিও যে ভালো করবেন এর কোনো গ্যারান্টি নেই। আমি কিন্তু শুধুমাত্র ওয়েব অ্যানালিটিক্সই পারি না। আমি কিন্তু আমার অন্যান্য অনেক স্কিল আছে। অনেক ডিজিটাল স্কিল আছে। সো আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র ওয়েব অ্যানালিটিক্স পারি এবং এটা দিয়ে অনেক ইনকাম করতেছি, এইজন্য আপনার ওয়েব অ্যানালিটিক্স শেখা উচিত। তাহলে এটা একটা ভুল ধারণা হবে। অথবা কেউ একজন ভালো ভিডিও এডিটিং করতেছে এবং ভালো ইনকাম করতেছে, সেইজন্য আপনি শুধু ভিডিও এডিটিং শিখবেন, তাহলে এটা ভুল হবে। আপনার ১ম অবস্থায় বিভিন্ন জিনিস ট্রাই করা উচিত। এট লিস্ট ১ টা মাস টাইম নেওয়া উচিত আপনার। এইসব বিষয় ট্রাই করার জন্য বিভিন্ন বিষয় শেখার পিছনে টাইম দেওয়া উচিত এবং সেটাকে টুকটাক প্র্যাকটিস করা উচিত। এটা যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন স্কিলটা সুইটেবল হবে, কোন বিষয়টা আপনার শেখা উচিত। সো এইভাবেই আপনি একটা কোর স্কিল শেখা শুরু করবেন। ওকে, চলেন আমরা আবার স্লাইডে চলে যাই। সো এটা হলো আপনার একটা কোর স্কিল শিখতে হবে যেটা আপনার বিজনেস অফার হবে এবং এটা যেকোনো স্কিল হতে পারে। আপনি যদি এই Fiverr এর এই ক্যাটেগরি লিস্টে আসেন, আপনি অনেক লিস্ট পাবেন এবং প্রত্যেকটা স্কিলেরই কিন্তু ভ্যালু আছে। আপনি যদি একটা স্কিলে পারদর্শী হন, যেটা বললাম এটা কোর স্কিল। এই কোর স্কিলটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, এরপরে যে বিভিন্ন সফট স্কিল আছে, এগুলো যদি আপনার আয়ত্তে আসে, আপনি যেকোনো কোর স্কিলই শিখেন না কেন, আপনি সেটা থেকে ইনকাম করতে পারবেন। ওকে, সো চলেন আমরা দেখি কি সফট স্কিল অ্যাকচুয়ালি আছে। সো আদার যে ইম্পোর্টেন্ট স্কিলগুলো, এগুলোকে আমি সফট স্কিল বলতেছি। সেলস অ্যান্ড মার্কেটিং। আপনি যদি সেলস মার্কেটিং পারেন, আপনি যেকোনো স্কিলকে সেল করতে পারবেন। ধরেন আমি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছি। এখন আপনি যদি সেলস এ মার্কেটিং এ ভালো হন, আপনি যদি ভালোভাবে সেলস করতে পারেন, আপনি কিন্তু আমার হয়ে আমার সার্ভিসকে সেল করে দিতে পারবেন। কারণ আপনি সেলস এ ভালো, আপনি মার্কেটিং এ ভালো, আপনি ভালো মার্কেটিং বুঝেন, আপনি ভালো বিক্রি করতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিল ভালো। সো এগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি পৃথিবীর যেকোনো স্কিলই বিক্রি করতে পারবেন এবং সেলস হচ্ছে পৃথিবীর সবচাইতে হাই ডিমান্ড স্কিল। যে ব্যক্তি বিক্রি করতে পারে, সে যেকোনো কিছুই কিন্তু বিক্রি করতে পারবে। সো আ এটা সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিল বলে আমি মনে করি সেলস অ্যান্ড মার্কেটিং। এরপর কমিউনিকেশন। আপনি একটা জিনিস পারেন, একটা জিনিসে অনেক এক্সপার্ট, বাট সেটা যদি প্রপারলি এক্সপ্লেইন করতে না পারেন ক্লায়েন্টের কাছে হোক বা অন্য কারো কাছে হোক, তাহলে কিন্তু আপনি সেটাকে বিক্রি করতে পারবেন না। সো কমিউনিকেশন অনেক ইম্পোর্টেন্ট। আপনা আপনাকে ভালোভাবে কমিউনিকেট করতে হবে। আপনি যে বিষয়টা পারেন সেটাকে ভালোভাবে বোঝানোর এবিলিটি থাকতে হবে এবং এই কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশ অনেক ইম্পোর্টেন্ট। কারণ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা যেহেতু নরমালি বাইরের দেশের মানুষের সাথেই কাজ বেশি করি, আ ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম অথবা অস্ট্রেলিয়া, বেলজিয়াম, এরকম বিভিন্ন বাইরের দেশের সাথে আমরা কাজ যেহেতু বেশি করি এবং প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে এরা সবাই ইংলিশ ব্যবহার করে। সো আপনাকে ইংলিশে আ টুকটাক পারদর্শী হতে হবে। আপনাকে এমন না যে আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হবে। বাট এট লিস্ট কমিউনিকেশন এর ক্ষেত্রে যেটুকু দরকার, আপনি যে জিনিসটা পারেন সেটা বোঝানোর ক্ষেত্রে, আপনার সম্পর্কে বোঝানোর জন্য যেটুকু ইংলিশ দরকার, সেটুকু আপনাকে জানতেই হবে। ইংলিশ কিভাবে ইমপ্রুভ করবেন এ নিয়ে আমার আ Facebook পেজ অথবা YouTube চ্যানেল, আপনি যেখানেই যান না কেন ভিডিও পাবেন যে কিভাবে আমি অ্যাকচুয়ালি আমার ইংলিশকে ইমপ্রুভ করছি। সো আপনি সেটা দেখে আসতে পারেন। এরপর আপনাকে বেসিক ফাইন্যান্স সম্পর্কে ধারণা রাখতে হবে। কিভাবে এই যে পেমেন্ট গেটওয়ে গুলো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি যখন পেমেন্ট করার হচ্ছে পেমেন্ট নিবেন, এই পেমেন্ট গেটওয়ে বা হাবিজাবি যত বিষয় আছে পেমেন্ট নিয়ে, ফাইন্যান্স নিয়ে, এ সম্পর্কে আপনার বেসিক একটা ধারণা থাকতে হবে। এগুলো আপনি YouTube থেকে খুব সহজেই শিখতে পারবেন। কোন পেইড কোর্সের দরকার হয় না এগুলো শেখার জন্য। এগুলো তেমন কঠিন বিষয় না। আপনার জাস্ট মাইন্ডসেট থাকতে হবে যে এগুলো শিখবো, তাহলেই আপনি পারবেন। Google, YouTube, Facebook সবখানেই আসলে এগুলো নিয়ে কথাবার্তা হয় এবং আপনি এগুলো শিখতে পারবেন। ওকে, সো এটা গেল কোর স্কিল। কোর স্কিল আপনি যেকোনো একটা কোর স্কিলে মাস্টার হতে হবে এবং কোর স্কিলের পাশাপাশি আপনাকে এই যে আদার যে স্কিল গুলো আছে সফট স্কিল বলি,
এইগুলো শিখতে হবে। এর আপনি যদি এই সফট স্কিল গুলোতে পারদর্শী হন, আপনি পৃথিবীর যেকোনো কিছুই বিক্রি করতে পারবেন। এটা বলা যায় ফর সিউর। সো আপনার কোর স্কিলের পাশাপাশি এই স্কিল গুলোতে বেশি ফোকাস দেওয়া উচিত। ওকে, নাও সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন যে হাউ টু লার্ন সামথিং, কিভাবে আমরা কোনো কিছু শিখবো। এখন কোনো কিছু শেখার জন্য সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, বেস্ট ওয়ে হচ্ছে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, গুগলে গুগল থেকে বিভিন্ন আর্টিকেল, ব্লগস এগুলো পড়বেন। ইউটিউবে হাজার টিউটোরিয়াল আছে, ভিডিও আছে। আপনি যে কোনো বিষয় শিখতে চান না কেন, আপনি সেগুলো শিখতে পারবেন ইউটিউব থেকে খুবই সহজে। ইউটিউবের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইউটিউবে সবকিছু এলোমেলো থাকে, এখানে অর্গানাইজ ভাবে থাকে না, এই জন্য একটু সমস্যা হয়। বাট ইউটিউবে আপনি মোটামুটি সবকিছুই পাবেন। পেইড কোর্স থেকে যা পাওয়া সম্ভব তার বেশি পাবেন আপনি ইউটিউব থেকে। আপনাকে জাস্ট কিভাবে খুঁজে বের করতে হয়, ইউটিউব থেকে আপনি যেটা শিখবেন সেটা কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে। বাট ইউটিউব থেকে আপনি অনেক সবকিছু শিখতে পারবেন বলা যায়। এরপর আছে আপনি ব্লগ পড়তে পারেন। আপনি যে বিষয়টা শিখতে চান, ধরেন আপনি আজকে মার্কেটিং অ্যানালিটিক্স শিখতে চান, অথবা আপনি এসইও শিখতে চান। ইউটিউবে ইউটিউবের পাশাপাশি গুগলে অনেক ব্লগ আছে, আর্টিকেল আছে যেগুলো পড়ার মাধ্যমে আপনি আপনার ব্রেইনকে শার্প করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে সেই বিষয়টা শিখবেন, এবং আপনি অ্যাকচুয়ালি শিখতেও পারবেন এই ব্লগ পড়ার মাধ্যমে। এই বিভিন্ন কেস স্টাডি, টেস্টিমনি কেস স্টাডি থাকে সেখানে, সেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কিভাবে উম, সেই বিষয়টা কাজ করে। যেমন আপনি যদি এসইও শিখতে চান, এসইও নিয়ে নীল প্যাটেল সহ আরো অনেক বাংলাদেশে অনেক ক্রিয়েটরের ব্লগ আছে যেগুলো আপনি দেখার মাধ্যমে, পড়ার মাধ্যমে আপনি এসইও সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন। অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, ফ্রিল্যান্সিং নিয়ে যদি গাইডলাইন দরকার হয়, আরিফ ভাইয়ের অনেক ব্লগ আছে যেগুলো আপনি পড়তে পারেন। আমি যদি ব্লগে যাই, এই যে আরিফ নোটস ব্লগ, আপনি যদি এখানে আসেন, আপনি এই পোস্টগুলো যদি পড়েন, আপনি অনেক বিষয় শিখতে পারবেন যে ফ্রিল্যান্সিং সম্পর্কে, ফ্রিল্যান্সিং আপনার কিভাবে শুরু করা উচিত, কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন, ফ্রিল্যান্সিং আমরা যেসব ভুলগুলো করে থাকি, এরকম বিভিন্ন বিষয় আপনি এখান থেকে শিখতে পারবেন। ওকে, তো চলেন আমরা আবার আসি। এরপর হচ্ছে আপনি যখন কোনো কিছু শিখবেন সেটাকে আপনার করতে হবে, সাথে করার চেষ্টা করতে হবে, এবং সেম জিনিসটা কপি করতে হবে। এতে করে আপনি খুব দ্রুত শিখতে পারবেন। ধরেন আপনি ভিডিও এডিটিং শেখা শুরু করলেন, এখন আপনি সাথে এগুলো করতে থাকেন। সেম জিনিসটাই কপি করেন। আপনার কোর্সের ভিতর, অথবা আপনি ইউটিউব দেখে যদি শেখেন, সেখানে আপনি যে বিষয়টা দেখলেন সেই বিষয়টা আপনি নিজে করার চেষ্টা করেন, কপি করার চেষ্টা করেন, সেম থিং। আপনি যখন বারবার কপি করবেন, আপনি কিন্তু অলরেডি সেই বিষয়টা শিখে যাবেন, এবং কপি করতে আপনার ভিতরে নতুন আইডিয়া আসবে যে নতুন কিছু এড করার, নতুন ভাবে সেটাকে অ্যাপ্রোচ করার। সো আপনাকে কপি করতে হবে, সেটা সেম জিনিসটা করতে হবে। রিপিট অ্যান্ড রিপিট, কনসিস্টেন্সি হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি কোনো কিছু শেখা শুরু করেন এবং কনসিস্টেন্ট না থাকতে পারেন, তবে আলটিমেটলি আপনি সেটা শিখতে পারবেন না। আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন রেখে একটা জিনিস করতে থাকেন, তবে আপনি টপ 1% এ চলে যাবেন, এবং আপনি তখন আর এভারেজ থাকবেন না। আপনি অন্যদের থেকে ভালো করবেন। যারা কনসিস্টেন্ট না, যারা ধরেন আজকে একটা ভিডিও দেখা শুরু করলাম, আবার ১ সপ্তাহ পর দেখলাম, আবার কবে দেখবো তার কোনো গ্যারান্টি নেই। সো এইরকম যদি হয়, আর আপনি যদি টানা ১ সপ্তাহ বা ২ সপ্তাহ কনসিস্টেন্ট আকারে একটা কিছু শিখতে থাকেন, আপনি অনেক ভালো করবেন তার থেকে। এবং আপনি ধরেন যে একজন এভারেজ, যে আপনার আগে কাজ করা শুরু করছে, যে আপনার থেকে হয়তো অনেক কিছু জানে, বাট সে কনসিস্টেন্ট না। কিন্তু আপনি যদি কনসিস্টেন্ট হন, আপনি তার থেকে ১-২ সপ্তাহের ভিতরে তার থেকে অনেক বেশি কিছু জানতে পারবেন শুধুমাত্র কনসিস্টেন্ট থাকার ফলে। সো কনসিস্টেন্সি এটা অনেক ইম্পোর্টেন্ট। এরপর আপনার উচিত যে জিনিসটা আপনি শিখতেছেন সেটাকে ডকুমেন্ট করে রাখা। Google Docs অথবা Notion, এরকম বিভিন্ন জায়গায় আপনি এগুলোকে ডকুমেন্ট করে রাখতে পারেন। ডকুমেন্ট করে রাখার অনেক আ বেনিফিট পাবেন আপনি এর ফলে। যেমন আমি কাজ করতেছি ধরেন ট্র্যাকিং নিয়ে, এবং আমার এই যে Notion অনেকটা Google Sheet এর মতো কাজ করে।
সো এখানে আমি বিভিন্ন জিনিস ডকুমেন্ট করে রাখতেছি। আমার ক্লায়েন্ট ইনফরমেশন, তারপর বিভিন্ন কোড বেস অথবা আমার কাজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো দরকার হয়, এই বিষয়গুলো আমি ডকুমেন্ট করে রাখতেছি। এর ফলে আমি সবকিছু একটা প্লেসে পাচ্ছি এবং যখনই দরকার হচ্ছে আমি সেখান থেকে অ্যাক্সেস পাচ্ছি। এবং এটা আমাকে একটা আলাদা কনফিডেন্ট দেয় যে আমার কাছে অলরেডি এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমি জানি। ডকুমেন্ট করার ফলে আমার জন্য অনেক বিষয়গুলো ইজি হচ্ছে। সো আপনার ডকুমেন্ট করে রাখতে হবে। আপনি যেকোনো বিষয় শেখা শুরু করলে সেটাকেও ডকুমেন্ট করে রাখবেন। ধরেন আপনি ভিডিও এডিটিং শেখা শুরু করলেন, এসইও শেখা শুরু করলেন। আপনি আজকে যেসব বিষয় করলেন সেই বিষয়গুলো ডকুমেন্ট করে রাখেন। এটা পরবর্তীতে আপনি আপনার একটা জার্নি হিসাবেও শেয়ার করতে পারবেন যে আমি ১ মাস আগে এইভাবে শুরু করেছিলাম। ১ মাস আগে আমি এই বিষয়টা শিখছি এবং ১ মাস পর আজকে এসে আমি এই বিষয়টা শিখলাম এবং এই হচ্ছে আমার ইমপ্রুভমেন্ট। আমি আগের থেকে এতটা ইমপ্রুভ হইছি। তো এই ডকুমেন্ট করার ফলে আপনি একটা আ সেন্স অফ ক্লারিটি পাবেন যে আপনি আ এই এখানে ছিলেন এবং আজকে এখানে আসছেন এবং আপনার কাছে অনেক ইনফরমেশন ডকুমেন্টেড থাকবে যেটা আপনাকে পরবর্তীতে হেল্প করবে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে। সো ডকুমেন্ট করে রাখা এটাও অনেক আ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই বিষয়গুলোই আমি বলব যে আপনি যদি শেখার ক্ষেত্রে কোনো কিছু শেখার ক্ষেত্রে এপ্লাই করেন, আপনি খুব সহজে শিখতে পারবেন এবং যারা এই বিষয়গুলো এপ্লাই করবে না তারা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে শিখতে পারবে না। তাদের শিখতে অনেক টাইম লাগবে অথবা তারা কনসিস্টেন্সি অ্যাকচুয়ালি মেইনটেইন করতে রাখতে পারবে না। তারা লং টার্ম টিকে থাকতে পারবে না। সো আপনি আজকে থেকে যদি শুরু করেন, শেখার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আশা করি এটা আপনাকে অনেক বেনিফিট দিবে। ওকে। এরপর আমরা দেখি যে পরবর্তীতে কোথা থেকে শিখবো? আ কিভাবে শিখবো? ফ্রিতে শিখবো নাকি পেইড কোর্সে যাবো? কিভাবে শিখবো? সেটা সম্পর্কে চলুন জানি। সো আপনার উচিত ১ম অবস্থায় ফ্রি শুরু করা। ফ্রির জন্য YouTube বেস্ট যেটা আগের স্লাইডে বললাম যে YouTube এ পাওয়া যায় সব সবকিছু। YouTube এ এমন কিছু নেই যেটা আপনি YouTube এ পাবেন না মোটামুটি। বাট YouTube এর ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র অর্গানাইজ থাকে না। সো আপনাকে এক্ষেত্রে একটা ট্রিক্স এপ্লাই আপনি করতে পারেন। আপনি ১ম অবস্থায় ChatGPT অথবা Claude এই যে বিভিন্ন AI টুলস আছে, এগুলোর মাধ্যমে আপনি একটা গাইডলাইন নিতে পারেন এবং ওখান থেকে আপনি একটা রোড ম্যাপ বানিয়ে নিতে পারেন যে আমি ভিডিও এডিটিং শিখতে চাই, আমি SEO শিখতে চাই, আমার কি বিষয় শেখা উচিত? একটা রোড ম্যাপ তৈরি করে দাও। এরপরে রোড ম্যাপ ধরে আপনি YouTube এ যাবেন এবং সেই বিষয়গুলো খোঁজার মাধ্যমে শেখা শুরু করবেন। বাট শুরু করার জন্য YouTube অথবা ফ্রি এটা হচ্ছে বেস্ট ওয়ে। গুগলে আপনি বিভিন্ন ব্লগ, পোস্ট এগুলো পড়তে পারেন এবং শেখার ক্ষেত্রে আরেকটা সবচাইতে আ ইন্টারেস্টিং বা মজার একটা টুলস আছে সেটা হচ্ছে গুগলের নোটবুক LLM। এই নোটবুক LLM এ আপনি যদি আসেন, এখান থেকে আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এটা কিভাবে কাজ করে মূলত? এখানে আপনি মূলত বিভিন্ন ইনফরমেশন এড করবেন, সোর্স এড করবেন। ধরেন আপনার একটা YouTube চ্যানেল আছে অথবা আপনি যেকোনো একটা YouTube চ্যানেলের লিংক নিবেন। আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। ওকে, আমরা যদি এই ভিডিওটাকেই কপি করি সিম্পলি এবং এড সোর্স এ এসে এখানে যদি এটাকে দিয়ে দেই, আচ্ছা ওয়েবসাইট এবার দেই। ওকে, সো এবার নিছে। সো দি 7 রুলস অফ বিজনেস গ্রোথ। আমি যে ভিডিও লিংকটা দিলাম, এই ভিডিওর লিঙ্কটা অনুযায়ী ও ভিডিওটা অনুযায়ী ও ভিডিওটা সম্পূর্ণ ইন্সপেক্ট করছে এবং ভিডিওটা সম্পূর্ণ রিড করার পর একটা সামারি দিছে। এখন আপনি যদি কোনো প্রশ্ন করেন, যেকোনো প্রশ্ন, ও এই ভিডিওর আঙ্গিকে এই সোর্স আপনি যে সোর্স হিসেবে যা এড করছেন সেটার অনুযায়ী ও আপনার অ্যান্সার গুলো দিবে। আপনি যেকোনো প্রশ্নই করেন না কেন। সো আপনি নোটবুক LLM কে ইউজ করতে পারেন। ধরেন আপনি একটা আপনার কাছে অনেক আর্টিকেল আছে। যেমন আপনি এই যে আরিফ ভাইয়ার যে ব্লগ পোস্ট গুলো দেখালাম। আপনি এই ব্লগ পোস্ট গুলোর লিঙ্ক দিলেন। তারপর YouTube থেকে বেশ কিছু ভিডিওর লিঙ্ক যেগুলো আপনি শিখতেছেন, সেগুলো আপনি পেস্ট করে দিলেন। এরপর আপনার যে প্রশ্নগুলো যেগুলো আপনি আস্ক করতে চান, যেগুলো ধরেন যে আপনার একজন মেন্টর থাকলে আপনি আস্ক করতেন। সেই সেম প্রশ্নগুলো যদি নোটবুক LLM এ এসে জিজ্ঞেস করেন, আপনি
অনেক, অনেক ভালো অ্যান্সার পাবেন এবং আপনার শেখা অনেক দ্রুত হবে। খুব ভালোভাবে আপনি শিখতে পারবেন। ওকে। সো নোটবুক, এলএলএম গেল। এরপর আমরা আবার আসি। এরপর আপনি বিভিন্ন এআই চ্যাটবট যেমন Claude, ChatGPT এগুলোতে আপনি টাইম স্পেন্ড করতে পারেন। এগুলোতে আপনি যদি বিভিন্ন প্রশ্ন করেন, যেকোনো বিষয় এগুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেন। এরপর ফ্রি কোর্স আছে Udemy সহ। Udemy তে যদি Udemy তে যান, Udemy যদিও এগুলো ইংলিশ কোর্স। আপনার যদি আপনি ইংলিশ বুঝেন, তাহলে আপনি এখান থেকে অনেক, অনেক ফ্রি কোর্স পাবেন। আপনি সেগুলো শিখতে পারেন। Udemy তে অনেক ফ্রি কোর্স আছে। আপনারা দেখে নেবেন আপনি যে বিষয় শিখতেছেন, সেই বিষয়ের উপর আপনি Udemy থেকে কোর্স ফ্রিতে কোর্স অ্যাক্সেস পাবেন বিভিন্ন জিনিস। যেমন আমরা যদি Claude AI লিখি দেখি কোনো ফ্রি কোর্স আছে কিনা। ওকে, এবার ফ্রি করে দিলাম। এই যে এসব কোর্সগুলো Claude AI বিগিনার মাস্টার ক্লাস। সো এইভাবে আপনি Udemy থেকে বিভিন্ন ফ্রি কোর্সের অ্যাক্সেস পাবেন। বাংলাদেশে অনেকে কোর্স করায়, বাট নরমালি এখানে ইংলিশ কোর্সই আপনি পাবেন। সো আপনি Udemy থেকেও কোর্স শিখ একটা ফ্রি কোর্স নিতে পারেন, দেখতে পারেন এই ভিডিও। সো এটা হচ্ছে ফ্রি ওয়েজ টু লার্ন সামথিং। এরপর আসে পেইড ওয়ে। সো পেইড সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনো কিছু শেখার জন্য। পেইড ওয়েস এর ভিতরে আপনার আছে অনলাইন কোর্সেস, নট অফলাইন কোর্সেস। আমি অফলাইন কোর্স সাজেস্ট করব না, কারণ অনলাইন কোর্সের ক্ষেত্রে আপনার কাছে মোর ফ্লেক্সিবিলিটি থাকে। আপনি কার থেকে কোর্স কিনবেন, কোন বিষয়ে কিনবেন। অফলাইন কোর্সের থেকে এটা বেস্ট। আর যেহেতু আপনি অনলাইনে কাজবাজ করবেন, সো আপনার উচিত অনলাইন থেকেই কারো কোর্স কেনা। অনলাইন কোর্স করার সবচেয়ে বড় যে বেনিফিটটা, ধরেন আপনি প্রথম অবস্থায় আমি যেটা রেকমেন্ড করেছি যে ইউটিউব থেকে ফ্রিতে আপনি শেখা শুরু করবেন। সো আপনি যখন ফ্রিতে ইউটিউবে অনেকজনের ভিডিও দেখবেন, বেশ কিছু মানুষের ভিডিও তো অবশ্যই দেখবেন। সো এখান থেকে আপনার হয়তো কারো ভিডিও যে শেখানোর স্টাইল সেটা আপনার ভালো লাগবে। আহ, কারো শেখানোর স্টাইল আপনার হয়তো আপনি বুঝবেন না, তাদের শেখানোর স্টাইল হয়তো ভালো, বাট আপনার জন্য সেটা ভালো না। আপনি তাদের শেখানোর যে স্টাইলটা সেটা আপনি ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারতেছেন না। সো আপনার উচিত হবে এমন কারো থেকে কোর্স নেওয়া যার শেখানোর স্টাইল আপনি সহজে বুঝতে পারেন, যার কথা আপনি সহজে রিলেট করতে পারেন। আপনার মনে হয় যে এর থেকে কোর্স করলে আপনি শিখতে পারবেন ভালোভাবে। তো আপনার এমন কারো থেকেই কোর্স করা উচিত। আহ, এরপর অনলাইন কোর্সের পাশাপাশি আপনি বিভিন্ন কমিউনিটিস আছে, যেমন ডিসকর্ড কমিউনিটি অথবা স্ল্যাক, ফেসবুক গ্রুপ, বিভিন্ন পেইড গ্রুপ থাকে। এগুলোতে পেইড কমিউনিটি থাকে, এগুলোতে আপনি জয়েন হওয়ার মাধ্যমে বিভিন্ন জিনিস শিখতে পারবেন। সেখানে আমি একটা ডিসকর্ড কমিউনিটিতে যুক্ত আছে, যেখানে মান্থলি অথবা কোয়ার্টারলি একটা ভিডিও কল হয়। বিভিন্ন এক্সপার্টরা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, তাদের কেস স্টাডি গুলো শেয়ার করে অথবা বিভিন্ন জিনিস শেয়ার করে। অনেক অনেক বিষয় শেখা যায়। এছাড়া এই কমিউনিটিতে আপনি বিভিন্নভাবে হেল্প পাবেন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। সেই কমিউনিটিতে জয়েন হওয়ার মাধ্যমে আপনি শিখতে পারেন। আর এগুলো পেইড কমিউনিটি। এরপর আছে ওয়ান টু ওয়ান কনসালটেশন। বিভিন্ন এক্সপার্টরা ওয়ান টু ওয়ান কনসালটেশন দেয়, বাট এটা একটু বেশিরভাগ ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট হয়। কোর্সের ক্ষেত্রে আপনি নর্মালি যদি 2-3 হাজার টাকার মধ্যে ভিতরে কিনতে পারেন, বাট ওয়ান টু ওয়ান কনসালটেশন এটা কিন্তু আপনি 2-3 হাজার এক্সপেক্ট করলে ভুল হবে। এটার ক্ষেত্রে নাকি একটু বড় ইনভেস্টমেন্ট দরকার হয়। বাট এই তো এটা হচ্ছে মোটামুটি পেইড ওয়েস টু লার্ন সামথিং। এরপর আমরা যদি যাই যে ক্লায়েন্ট হান্টিং কিভাবে করব। ক্লায়েন্ট হান্টিং এর জন্য সবচাইতে বেস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে আপনি মার্কেট প্লেস থেকে শুরু করবেন এবং মার্কেট প্লেসে একটা পোর্টফোলিও বিল্ড হওয়ার পর মার্কেট প্লেসে কিছু আপনি যখন কাজ করবেন, আপনার কিছু রিভিউ তৈরি হবে, কিছু টেস্টিমোনিয়াল পাবেন। এই যখন একটা পোর্টফোলিও বিল্ড হবে সেখানে, এরপর আপনি আউটসাইড মার্কেট প্লেসে ডমিনেট যেতে পারেন। তার আগে প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই মার্কেট প্লেসের মাধ্যমে শুরু করতে হবে। সো মার্কেট প্লেসের আমাদের কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারি আমরা, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এরকম বিভিন্ন মার্কেট প্লেস আছে। আমি যদি আপনাদের লিস্টটা দেখাই মোটামুটি। সো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এন্ড মোর। আপনি যদি গুগলে সার্চ করেন যে টপ ফ্রিল্যান্সিং সাইটস,
দেখি আচ্ছা টপ 10 যদি আমরা বলি তো টপ 10 ফ্রিল্যান্স ওয়েবসাইটস। সো এই যে আপওয়ার্ক রাখছে ১ নম্বরে, এরপর ফাইবার, টপটাল, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, এরকম অভাব নেই। অনেক সাইট আছে যেগুলোতে আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবেন মার্কেট প্লেস হিসাবে। বাট ফাইবার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এরপর আপওয়ার্কও মোটামুটি ইজিয়েস্ট, বাট ফর প্রফেশনালস সো ফাইবার উড বি ইয়োর ফার্স্ট চয়েস। ফাইবার থেকে আপনি শুরু করতে পারেন। এরপর যখন আপনি মার্কেট প্লেসে টুকটাক ডমিনেট করছেন, মার্কেট প্লেসে আপনার একটা ভালো পোর্টফোলিও বিল্ড হচ্ছে, এরপর আপনি আউটসাইড ক্লায়েন্ট হান্টিং এ ফোকাস করতে পারেন। আউটসাইডে ক্লায়েন্ট হান্টিং করার জন্য আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন। সোশ্যাল মিডিয়ার ভিতরে লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি সেখান থেকেও ক্লায়েন্ট পাবেন। আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে আপনি সেখানে লেখালেখি করেন, সেখান থেকেও আপনার ক্লায়েন্ট পাওয়া সম্ভব। এরকম বিভিন্ন উপায়ে আপনি আউটসাইড মার্কেট প্লেসে ক্লায়েন্ট পেতে পারেন। কারণ এরপর আমরা জানি যে কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন, কি বিষয়ে আপনার মাথায় রাখা উচিত ক্লায়েন্ট হ্যান্ডেল করার ক্ষেত্রে। সো ক্লায়েন্ট হ্যান্ডেলিং করার জন্য আপনার একটা অনবোর্ডিং গাইড থাকা জরুরি। এগুলো আপনাকে শুরু থেকে রেডি করে রাখা উচিত। আপনার শুরুতে আমরা যেটা বললাম, আপনার টার্গেট হওয়া উচিত যে আপনি ফ্রিল্যান্স, এটাকে আপনার একটা মাইন্ডসেটে ফিক্স করা উচিত ফ্রিল্যান্সিং একটা বিজনেস। সো আপনি স্টার্ট করবেন ফ্রিল্যান্স বিজনেস হিসাবে। এটাকে আপনি শুরু করার সময় একজন ফ্রিল্যান্সার হিসেবে থাকবেন, বাট ধীরে ধীরে আপনি একজন বিজনেসম্যান হয়ে উঠবেন, বিজনেসে ফোকাস করবেন বা বিজনেসে মুভ করতে হবে আপনাকে। সো এটা করার জন্য আপনাকে অবশ্যই সিস্টেম বিল্ডিং এ ফোকাস করতে হবে। আপনি যদি সিস্টেম বিল্ডিং না করেন তাহলে কিন্তু আপনি দিন শেষে ওই ফ্রিল্যান্সারই থেকে যাবেন এবং আলটিমেট যে গ্রোথ সেটা কিন্তু আপনার হবে না। সো আপনার ফোকাস থাকা উচিত আমি শুরু করবো ফ্রিল্যান্সার হিসাবে, বাট আমি একজন আমার বিজনেস, এটাকে একটা বিজনেসে কনভার্ট করব যাতে পরবর্তীতে আমি ছাড়াও এই বিজনেসটা প্রপারলি রান করা যায়। ওকে, সো এর জন্য আপনাকে একটা প্রথম অবস্থায় আপনি যখন শুরু করবেন আপনাকে একটা অনবোর্ডিং গাইড রাখা দরকার, যেটা ক্লায়েন্টের জন্য, যে একটা নতুন ক্লায়েন্ট যদি আসে তার এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতে হবে আপনার প্রজেক্টটাকে সাকসেসফুলি ডেলিভার করার জন্য। ধরেন আপনি যদি এসইওর কাজ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে হয়তো আপনি কিছু কিওয়ার্ড, প্রথম অবস্থায় কিছু কিওয়ার্ড যেটা ক্লায়েন্ট টার্গেট করতে চায়, যে এই বিষয়ের উপর সে র্যাঙ্ক পেতে চায় তার ওয়েবসাইটকে, সেই কিওয়ার্ড, তার ওয়েবসাইটের লিঙ্ক অথবা আদার যেসব ইনফরমেশন আপনার দরকার সেই ইনফরমেশন গুলো চেয়ে নেবেন। এবং অন্যান্য যেসব বিষয় আর কি এই প্রসেসটা আছে সে সবকিছু হচ্ছে অনবোর্ডিং গাইড। ক্লায়েন্টটাকে আপনি অনবোর্ড করার জন্য যেসব বিষয় দরকার সেটাই হচ্ছে একটা অনবোর্ডিং গাইড। আপনি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা অনবোর্ডিং গাইড কিভাবে রেডি করতে হয়। এরপর আপনাকে কমন যে কোশ্চেন গুলো থাকে, এফএকিউস মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। সো ক্লায়েন্টের কিন্তু আপনি যখন বেশ কিছু ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ধরেন ৫টা ১০টা ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, আপনি দেখতে পারবেন যে প্রত্যেকেই আপনাকে কিছু না কিছু প্রশ্ন করতেছে যে তোমার প্রাইস কত, তুমি এই কাজগুলো করো কিনা, বা এটা এরকম না হলে কিরকম হবে। বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাকে আস্ক করে। সো আপনাকে এই যে প্রশ্নগুলো, এই যে কমন প্রশ্নগুলো, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন গুলো, এগুলো লিস্ট করে রাখতে হবে। এবং কোনো স্থান যখন আপনি একটা পোর্টফোলিও বিল্ড করবেন, যখন ক্লায়েন্টের আপনি পোর্টফোলিও ছাড়া তো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ভালোভাবে পাবেন না। ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার একটা পোর্টফোলিও রেডি রাখতেই হবে। সো আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট হয়তো রেডি করলেন অথবা একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করলেন। আপনি সেখানে এই কমন প্রশ্নগুলো এগুলো প্রিপেয়ার করে রাখতে পারবেন। সাথে, সাথে এগুলোর উত্তর যদি আপনার কাছে প্রিপেয়ার থাকে, পরবর্তীতে যখনই কোনো ক্লায়েন্ট এই প্রশ্নগুলো আস্ক করবে, আপনি কিন্তু খুব সহজেই অ্যান্সার দিতে পারবেন। সো এই কমন প্রশ্নগুলো, এফএকিউস গুলো আপনাকে রেডি করে রাখতে হবে অ্যান্সার সহ। এরপর আপনাকে প্রজেক্ট পেমেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে। পায়োনিয়ার, স্ট্রাইপ, এরকম বিভিন্ন গেটওয়েস আছে। বাট বাংলাদেশ থেকে আমরা পায়োনিয়ারটা ইউজ করতে পারবো খুব সহজে। অন্যান্য যে স্ট্রাইপ, ওয়াইজ এগুলো আছে এগুলো ইউজ করার জন্য আপনার অনেক হ্যাসেল নিতে হয়। আপনি হয়তো বাহিরের কান্ট্রিতে যখন একটা বিজনেস পারমিশন করেন তখন এগুলো নিতে পারেন। সো এইসব সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে, এসব সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপর আমরা যদি বলি সিস্টেম কিভাবে আপনি বিল্ড করবেন, সিস্টেম বিল্ড করার জন্য শুরু থেকেই আপনাকে
ফোকাস রাখতে হবে। প্রথম দিন থেকে আপনার টার্গেট হবে যে আমি যা যা কাজ করতেছি সেটাকে কিভাবে একটা সিস্টেমাইজ ওয়েতে নিয়ে আসা যায়। তো এটা ফোকাস আপনাকে শুরু দিন থেকেই থাকতে হবে। এখন প্রথমে আপনি কি করবেন যে আপনার যে বেসিক এবং রিপিটেটিভ যে কাজগুলো থাকে সেগুলোকে আপনি অটোমেট করে ফেলবেন। যেমন ধরেন রিপিটেটিভ কাজ বলতে বুঝি, ধরেন আপনি একটা কাজ ক্লায়েন্টের, এটা কমন প্রশ্ন বা একটা ইমেল পাঠানো লাগবে, ক্লায়েন্টকে রিপোর্ট পাঠানো লাগবে। প্রতি সপ্তাহে যদি এমন হয় যে আপনার একটা ক্লায়েন্টকে রিপোর্ট পাঠানো লাগবে। এখন আপনি যদি এটা ম্যানুয়ালি করেন প্রতি সপ্তাহে, তাহলে প্রতি সপ্তাহে আপনাকে কম্পিউটারের সামনে বসতে হচ্ছে, ল্যাপটপের সামনে বসতে হচ্ছে, রিপোর্টটা প্রিপেয়ার করতে হচ্ছে এবং ক্লায়েন্টকে ডেলিভার করতে হইতেছে। সো এই কাজটাকে আপনি যদি রিপিট এটা অটোমেট করে ফেলেন, বিভিন্ন অটোমেশন টুলস আছে বর্তমানে, খুব সহজে আপনি অটোমেশন করতে পারবেন। এটাকে যদি আপনি অটোমেশন করে ফেলেন, আপনাকে কিন্তু এই সেম কাজটা প্রতি সপ্তাহে আর করা লাগতেছে না। সো এরকম যত বেসিক অথবা রিপিটেটিভ টাস্ক আছে সেগুলোকে আপনার অটোমেট করে ফেলতে হবে, যাতে আপনাকে ছাড়াই এগুলো হয়ে যায়। এরপর আপনাকে এসওপি এবং প্রজেক্ট টেমপ্লেট বানাতে হবে। এসওপি মানে কি? এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট। আচ্ছা, আমরা এসওপির ফুল মিনিংটা দেখি। এসওপি ফুল ফর্ম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। সো এটার মানে হচ্ছে, ধরেন আপনি যে একটা কাজ করতেছেন, ধরেন আপনি বললেন যে কিভাবে একটা ভিডিও র‍্যাংক করে। এটা হচ্ছে আপনার একটা আ এসওপি হতে পারে। একটা ভিডিওকে প্রপারলি র‍্যাংক করার জন্য যে ফর্মুলাটা। এখন এই যে আপনি কথাটা বললেন, এটা কি আপনি একটা ডকুমেন্ট আকারে যখন বানাবেন যে এই ১০ টা বিষয় ফলো করলে বা এই ৫ টা বিষয় ফলো করলে আপনার ভিডিওকে আপনি র‍্যাংক করতে পারবেন। এটাই একটা সিম্পলি এসওপি। আমি যে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছি, এটার ক্ষেত্রে এসওপি কি, যে কিভাবে Google ট্যাগ ম্যানেজার দিয়ে কনট্যাক্ট ফর্ম সেটআপ করতে হয়। সো এটা আমি যখন পুরো প্রসেসটা লিখে রাখবো, পুরো প্রসেসটাকে আমি এক্সপ্লেইন করব, এটাই একটা এসওপি। বিভিন্ন প্রজেক্ট টেমপ্লেট আপনি বানিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনি সেগুলোকে রিইউজ করতে পারেন। এসইও এর ক্ষেত্রে বলি অথবা ওয়েব অ্যানালিটিক্স এর ক্ষেত্রেই বলি যে আমি একটা কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করতেছি Shopify ওয়েবসাইটের জন্য। সো আমি কিন্তু এগুলোকে একটা টেমপ্লেট হিসাবে ইউজ করতে পারি, যাতে পরবর্তীতে যখনই Shopify এর কোনো কাজ আসবে, আমি এটাকে রিইউজ করতে পারি। আমাকে আবার ১ম থেকে কাজ করতে না হয়। সেম টাইপের কাজ যাতে আমি আ আ এই টেমপ্লেটের মাধ্যমে করে ফেলতে পারবো, যদি আমার কাছে সেগুলো রেডি থাকে। সো আপনার এভাবেই সিস্টেম ওয়াইজ ওয়েতে আগাতে হবে। রিপিটেটিভ কাজগুলোকে অটোমেট করার চেষ্টা করতে হবে। প্রজেক্ট টেমপ্লেট বানিয়ে রাখতে হবে। এসওপি রেডি রাখতে হবে। যাতে এসওপি রেডি থাকলে আরো আপনার যে বেনিফিটটা হবে, আপনি যদি কারো কাছে এসওপিটা শেয়ার করেন, ধরেন আপনি কাউকে হায়ার করলেন, আপনি যদি তার সাথে এসওপিটা শেয়ার করেন, সে সেই এসওপিটা ফলো করেই সেটা সম্পন্ন করতে পারবে সেই প্রজেক্টটা। যেমন আমি কি বললাম যে কনট্যাক্ট ফ্রম 7 কিভাবে ট্র্যাক করতে হয় Google ট্যাগ ম্যানেজার দিয়ে। এটার উপর যদি আমার একটা এসওপি থাকে, পরবর্তীতে যখন এটা পেজ কন্ট্রাক্ট ফর্ম ট্র্যাকিং এর কাজ আসবে, আমি কিন্তু আম এটা যদি এসওপিটা যদি শেয়ার করে দিই, আমি যাকে হায়ার করেছি তার সাথে, আমার এমপ্লয়ির সাথে, সে কিন্তু সেই এসওপি ফলো করে কাজটা করে ফেলতে পারবে। অথবা আপনিও সেই এসওপি ধরে কাজটা করে ফেলতে পারবেন। সো এই এসওপি বিল্ড করাটা, প্রজেক্ট টেমপ্লেট রেডি করাটা, এটা আপনাকে করতে হবে। এরপর মুভ টু রিটেইনার মডেল। এটা একটু অ্যাডভান্স দিকে আগাচ্ছে আমরা সিস্টেম বিল্ডিং। এটা যদি আপনি আজকে শুরু করেন, আপনার জন্য হয়তো একটু কঠিন লাগতে পারে। বাট ধীরে, ধীরে আপনাকে এই ওয়ার্ড গুলোর সাথে আপনি আস্তে, আস্তে পরিচিত হয়ে যাবেন, যখন আপনি বেশ কিছুদিন ধরে কাজ করতে থাকবেন। এই রিটেইনার, এসওপি, প্রজেক্ট টেমপ্লেট, অটোমেশন, এগুলোর সাথে আপনি অ্যাকচুয়ালি ইউজড টু হয়ে যাবেন এই ওয়ার্ড গুলোর সাথে, যখন আপনি বেশ কিছুদিন ধরে কাজ করবেন। সো আপনাকে মুভ টু রিটেইনার মডেল। রিটেইনার মডেল কি? ধরেন আপনি জানেন আপনার কোনো সাবস্ক্রিপশন আছে কিনা কোনো কিছুতে। বাট আপনি যদি Netflix অথবা যে এরকম যে সাবস্ক্রিপশন YouTube সাবস্ক্রিপশন আপনার যদি থাকে, এগুলোতে কি হয়? আমরা প্রতি মাসে আমাদের একটা সাবস্ক্রিপশন দেওয়ার মাধ্যমে সেটাকে, যে পেইড সার্ভিসটা, সেটা কন্টিনিউ করতে হয়। সো আপনার সার্ভিসটাকেও আপনার টার্গেট থাকতে হবে, যে আপনার যে সার্ভিসটা আছে সেটা কিভাবে রিটেইনার মডেলে নেওয়া যায়। যেখানে আমার বেশ কিছু ক্লায়েন্ট থাকবে, ৫ জন, ১০ জন, ৫০ জন, যারা প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করবে সেই সার্ভিসটা পাওয়ার জন্য। সেটাই হচ্ছে রিটেইনার মডেল। রিটেইনার মডেলে মুভ করতে হবে আপনাকে আস্তে, আস্তে, যদি আপনি আপনার বিজনেসকে বড় করতে চান, আপনার ফ্রিল্যান্সিং কে অ্যাকচুয়ালি বিজনেসে কনভার্ট করতে চান। এরপর সিস্টেম বিল্ডিং এর আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনাকে একটা লিড জেনারেশনের টিপ সিস্টেম থাকতে হবে। লিড জেনারেশন শুড বি নেভার স্টপ। লিড জেনারেশন আপনাকে আম সবসময় চালু রাখতে হবে। কারণ আপনার যদি ক্লায়েন্ট আসা বন্ধ হয়ে যায়, লিড আসা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বিজনেস চলবে না।
ধরেন আপনার আজকে ৫ টা ক্লায়েন্ট আছে। কালকে সেই ৫ টা ক্লায়েন্ট যে আপনার আজীবন থাকবে এমন তো কোনো গ্যারান্টি নেই। তারা আগামী মাসে চলে যেতে পারে, আগামী সপ্তাহে চলে যেতে পারে। সো আপনাকে লিড জেনারেশন এর সিস্টেমটা থাকতে হবে। এতে করে আপনি নতুন ক্লায়েন্ট অনবোর্ড করবেন এবং আপনার বিজনেসে একটা গ্রোথ আসা শুরু করবে। সো আপনার এই লিড জেনারেশন সিস্টেমটা অ্যাক্টিভ রাখতেই হবে অবশ্যই। এরপর এখন আমরা কথা বলি চলেন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। আশা করি এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কোন বিষয়টা বুঝতে পারেন নাই। চেষ্টা করব সেই বিষয়ের উপর আরো ডিপলি আলোচনা করার এবং নতুন ভিডিওর মাধ্যমে। তো চলেন এখন কথা বলি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। পার্সোনাল ব্র্যান্ডিং কি? পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে হাউ পিপল পারসিভ ইউ। মানুষজন আপনাকে কিভাবে অ্যাকচুয়ালি গ্রহণ করছে বা কিভাবে আপনাকে দেখছে, এবং এটা ডেভেলপ হয় বা ডিপেন্ড করে ৩টা বিষয়ের উপর। নাম্বার 1, কনসিস্টেন্টলি প্রোভাইডিং ভ্যালু। আপনি নিয়মিত ভ্যালু দেওয়ার মাধ্যমে বিল্ডিং ট্রাস্ট উইথ জেনুইন কমিউনিকেশন। আপনি ভাবে কমিউনিকেশনের মাধ্যমে তাদের সাথে যেটা বিশ্বাস তৈরি করেন, ট্রাস্ট তৈরি করেন তাদের সাথে, এটার মাধ্যমে। এবং আপনার যে ইউনিক পার্সপেক্টিভ এবং অ্যাপ্রোচ, এটার মাধ্যমে। সো পার্সোনাল ব্র্যান্ডিং আমরা যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে এমন একটা বিষয় মানুষ আপনাকে অর্থাৎ মানুষ আপনাকে কিভাবে জাজ করবে, কিভাবে দেখবে, এটা ডিপেন্ড করে ৩টা বিষয়ের উপর মূলত। যে আপনি তাদের কতটুকু ভ্যালু দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, তাদের সাথে আপনি কিভাবে ট্রাস্ট তৈরি করছেন, কমিউনিকেশনটা কিভাবে করতেছেন, এবং আপনার যে ইউনিক অ্যাপ্রোচ গুলো থাকে এটার সাথে, সেই সবকিছুর একটা কম্বিনেশনই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে এসে বিশেষ করে এই এআই এর যুগে পার্সোনাল ব্র্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট। এবং এই পার্সোনাল ব্র্যান্ডিং ইম্পর্টেন্স এর কারণেই আমি আজকে এই ক্যামেরার সামনে আসছি, ভিডিও বানাইতেছি। পার্সোনাল ব্র্যান্ডিং এছাড়া আমার কোনো অ্যাকচুয়ালি আলাদা কোনো উদ্দেশ্য নেই যে পার্সোনাল ব্র্যান্ডিং করা, নিজেকে অ্যাকচুয়ালি চেনানো মানুষের সামনে। কারণ এআই যেভাবে ইম্প্যাক্ট ফেলতেছে, তাতে করে অনলাইনে যদি আপনি কাজবাজ করেন আর আপনার জন্য টিকে থাকা খুবই কষ্টকর হবে যদি আপনার ভালো একটা পার্সোনাল ব্র্যান্ড না থাকে। পার্সোনাল ব্র্যান্ড কিন্তু এখন পার্সোনাল ব্র্যান্ড আপনার বিভিন্নভাবে হতে হবে। আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, হয়তো বিজনেস ব্র্যান্ড তৈরি করতে পারেন, অথবা আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে। অর্থাৎ আপনাকে একটা ব্র্যান্ড তৈরি করতে অবশ্যই হবে। এখন পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা মোটামুটি ইজিয়ার বিজনেস ব্র্যান্ডের থেকে। সো আমি পার্সোনাল ব্র্যান্ডিংটাকে চুজ করলাম। এখন চলেন দেখি পার্সোনাল ব্র্যান্ডিং এর কি ইম্পর্টেন্স, পার্সোনাল ব্র্যান্ডিং এর কি বেনিফিট আছে বা কেন এটা ইম্পর্টেন্ট। সো পার্সোনাল ব্র্যান্ডিং গিভস এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজমেন্ট। অর্থাৎ এটা আপনাকে কম্পিউটারের সাথে এগিয়ে রাখে। ধরেন ৫ জন আপনার ফিল্ডে আছে যারা ভিডিও এডিটিং করতেছে, বাট বাকি যে ৪ জন তারা তাদের কোনো পার্সোনাল ব্র্যান্ড নেই, কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ড আছে। আপনি ওই ৪ জনের থেকে অনেক এগিয়ে থাকবেন শুধুমাত্র এই পার্সোনাল ব্র্যান্ডিং থাকার কারণে। আপনাকে মানুষ আলাদাভাবে ভ্যালু দিবে, আলাদাভাবে চিনবে। পিপল ট্রাস্ট ইউ মোর হোয়েন ইউ হ্যাভ এ পার্সোনাল ব্র্যান্ড। যখন আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড থাকে, মানুষ আপনাকে বেশি বিশ্বাস করা শুরু করে। কারণ আপনি বারবার ক্যামেরার সামনে আসতেছেন, বারবার তাদের সাথে ভ্যালু শেয়ার করতেছেন। কারণ পার্সোনাল ব্র্যান্ড মানে শুধুমাত্র ক্যামেরার সামনে আসা না, আপনার ফেস দেখানো না। আপনি তাদের সাথে তাদেরকে ভ্যালু দিতেছেন, তারা আপনার থেকে ভ্যালু পাচ্ছে, এবং এই ভ্যালু দেওয়ার মাধ্যমে আপনার প্রতি তাদের একটা ট্রাস্ট বিল্ড হচ্ছে। পার্সোনাল ব্র্যান্ড ওপেন ডোরস ফর প্যাসিভ আর্নিংস। এটা আপনাকে প্যাসিভ ইনকামের বিভিন্ন দরজা খুলে দেয়। আপনি এমন অপরচুনিটি পাবেন যেটা আপনি হয়তো ভাবেননি। সো পার্সোনাল ব্র্যান্ডিং এইসব কারণে ইম্পর্টেন্ট, এবং এটা আপনার লং টার্ম অ্যাসেট। আপনার যেটা পার্সোনাল ব্র্যান্ড থাকে, এটা আপনাকে লং টার্মেও অনেক বেনিফিট দেবে। আজকে যদি আপনি একটা ধরেন, আজকে আমি যে ভিডিওটা বানালাম, এই ভিডিওটা ১ বছর পরে হয়তো কেউ দেখবে, ৫ বছর পরে হয়তো কেউ দেখবে, এবং এটা তখনও তাদের মাইন্ডে আমার সম্পর্কে একটা ইম্প্যাক্ট তৈরি হবে। সেটা আপনার একটা লং টার্ম অ্যাসেট। পার্সোনাল ব্র্যান্ড আপনাকে কনফিডেন্ট বানায় এবং এনকারেজ ইউ টু এক্সপ্লোর নিউ থিংস। নতুন জিনিস শেখার পিছনে এটা আপনাকে এনকারেজ করে। এরকম অনেক বেনিফিট আছে অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং এর। সো আপনি যদি সত্যিই ভালো করতে চান ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, অনলাইন ক্যারিয়ারে, আপনার উচিত হবে পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দেওয়ার। আর পার্সোনাল ব্র্যান্ডিং মানে যে আপনাকে ভিডিও বানাতে হবে এমন বিষয় না।
আপনি পার্সোনাল ব্র্যান্ডিং বিভিন্নভাবে করতে পারেন। আপনি হয়তো একটা আপনার একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি লেখালেখি করতে পারেন। আপনার একটা ফেসবুক পেজ আছে সেখানে আপনি লেখালেখি করতে পারেন। ভিডিও হতে পারে, লেখালেখি হতে পারে। বিভিন্ন উপায়ে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার কিছু বিষয় এড়িয়ে চলতে হবে। সে বিষয়গুলো হচ্ছে আপনাকে সবাইকে আপনি সবাইকে কখনোই খুশি করতে পারবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সবাই যে আপনার দ্বারা হেল্প পাবে এটা সম্ভব না। কারণ আমি ভিডিও বানাচ্ছি আ এমন সব ব্যক্তির জন্য এমন একটা ভিডিও বানালাম যেখানে হয়তো অ্যানালিটিক্স নিয়ে কথা হইতেছে, ওয়েব অ্যানালিটিক্স নিয়ে। বাট এটা যারা ভিডিও এডিটিং করতেছে তাদের তো কাজে লাগবে না। সো আপনি ভিডিও এডিটিং যারা শিখেছে তাদেরকে আপনি হ্যাপি বানাতে পারবেন না এই ভিডিওর মাধ্যমে, আপনার সেই ভিডিওর মাধ্যমে। সো আপনি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো আপনার উচিত হবে সবাইকে আ খুশি করার পেছনে না ছুটে নিজের কাজে ফোকাস দেওয়া। আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। সো এটা আপনাকে এভয়েড করে চলতে হবে। ইনকনসিস্টেন্সি ইন মেসেজিং। আপনার পার্সোনাল ব্র্যান্ড এখন আপনি ধরেন আপনি কাজ করতেছেন আম একটা বিষয়ের উপর। বাট আপনার মেসেজিং যদি হয় ডিফারেন্ট, তাহলে কিন্তু আপনার যারা অডিয়েন্স তারা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তারা বুঝতে পারবে না যে আপনি অ্যাকচুয়ালি কি শিখাচ্ছেন, কি নিয়ে কথা বলতেছেন। সো আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে আপনার ডেলিভারিতে, আপনার মেসেজিং এর ক্ষেত্রে। এবং অবসেসিং ওভার মেট্রিক্স অর্থাৎ আপনাকে ভ্যানিটি মেট্রিক্স গুলো আছে লাইক, শেয়ার, কমেন্ট এগুলোর পেছনে ছোটা যাবে না। এগুলো অ্যাকচুয়াল মেট্রিক্স না। সো আপনাকে এগুলো নিয়ে খুব বেশি টেনশন করা যাবে না। আপনাকে রিয়েল ওয়ার্ক করতে হবে। আপনাকে আপনার যেটা মেইন টাস্ক ভ্যালু দেওয়া, অডিয়েন্সকে ভ্যালু দেওয়া, অডিয়েন্সের সাথে কানেক্টেড হওয়া, অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করা সেটায় ফোকাস দিতে হবে। আপনি ট্রাইং টু বি সামওয়ান এলস আপনি অন্যকে হওয়ার চেষ্টা করবেন না। আপনি যেটা আপনার অথেন্টিসিটি সেটা আপনাকে মেইনটেইন করতে হবে। ধরেন আপনি কাজ করতেছেন আ ভিডিও এডিটিং নিয়ে, আপনি সেটাই থাকবেন। আপনি ফিল্ম মেকার হতে যাবেন না সেখানে। আপনি ফিল্ম মেকিং নিয়ে খুব বেশি আইডিয়াও দিতে যাবেন না। কারণ সেটা আপনার নিশ না। সো আপনাকে অন্যকে হওয়া যাবে না। আপনাকে নিজের ভেতরেই থাকতে হবে। নিজের অথেন্টিসিটি মেইনটেইন করতে হবে। চলেন এবার কথা বলি এআই এক্সপোজার নিয়ে। এআই আসার ফলে অ্যাকচুয়ালি কি ইমপ্যাক্ট পড়ছে অনলাইন কাজ-বাজের ক্ষেত্রে সে সম্পর্কে আমরা কথা বলি। এআই সবার ১ম এ আপনাকে বুঝতে হবে যে এআই কিন্তু আপনার আ জাস্ট একটা অ্যাসিস্ট্যান্ট। এআই তাছাড়া আর কিছুই না। বাট এবং এআই কে আপনি যখন প্রপারলি কনটেক্সট দিতে পারবেন, এটা মানুষের থেকে ভালো কাজ করা শুরু করবে। অর্থাৎ আপনি যাদেরকে হায়ারিং করতেছেন, আপনার যারা এমপ্লয়ি আছে তাদের থেকেও এআই ভালো কাজ করবে। যদি আপনার এই অ্যাসিস্ট্যান্টকে আপনি প্রপারলি কনটেক্সট দিতে পারেন। সো এআই আমি বলব খুব বেশি খারাপ দিক নেই। এআই এর অনেক ভালো দিক আছে। ২-১ টা হয়তো খারাপ দিক আছে বাট মোস্টলি এআই এর মাধ্যমে আমরা বেনিফিটেড হচ্ছি। বাট আপনাকে জানতে হবে কিভাবে এআই কে প্রপারলি ইউজ করতে হয় এবং এটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি এআই থেকে অ্যাকচুয়াল বেনিফিটটা পাবেন। সো চলেন আমরা দেখি এআই অ্যাকচুয়ালি আপনি এআই এর মাধ্যমে কি করতে পারবেন। আপনি এআই এর মাধ্যমে বিজনেস এবং বিজনেস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে পারবেন। বিজনেস সম্পর্কে আপনি আপনার একটা বিজনেসের প্রপার ফাউন্ডেশন থেকে শুরু করে একটা বিজনেসকে আপনি আম রেভিনিউ আনা পর্যন্ত যা দরকার সেই বিষয়টার সম্পর্কে একটা রোডম্যাপ বানিয়ে নিতে পারবেন এআই এর মাধ্যমে। এসব ডেভেলপমেন্ট আপনাকে হেল্প করবে। আপনি কনটেন্ট ক্রিয়েশন এবং কনটেন্ট ম্যানেজমেন্ট এসব এর মাধ্যমে করতে পারবেন। আপনি যদি ক্লাউড ইউজ করেন, ক্লাউডের মাধ্যমে আপনি বিভিন্ন সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারবেন। কনটেন্ট আর্টিকেল লিখতে পারবেন, ক্যাপশন বানিয়ে নিতে পারবেন। সো কনটেন্ট ক্রিয়েশন, ম্যানেজমেন্ট এসবের ক্ষেত্রে এআই আপনাকে অনেক হেল্প করবে। কোন স্কিল শেখার ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে এআই। যেমন আমি আপনাদেরকে নোটবুক এলএলএম দেখালাম। নোটবুক নোটবুক এলএলএম এরপর আম আপনি যদি ক্লড অথবা ChatGPT এগুলো ইউজ করেন, এরকম যে এআই টুলস গুলো আছে এগুলো আপনাকে বিভিন্ন জিনিস শিখতে অনেক হেল্প করবে। আপনি ক্লায়েন্টের অ্যাকচুয়াল কাজ-বাজ করতে পারবেন এআই এর মাধ্যমে। ক্লড এর MCP সার্ভার ইউজ করে আমি অনেক কাজ করতে পারতেছি বর্তমানে। যেগুলো করতে আমার অনেক টাইম লাগতো। প্লাস অনেক এফোর্ট দিতে হতো। সেই কাজগুলো আমি এআই এর মাধ্যমে জাস্ট মুখে বলার মাধ্যমে যেমন আমি একজন এমপ্লয়ি কে বলতাম, সেই সেম ভাবে আমি যখন এআই কে প্রম্পট দেই বা এআই কে বলি, ও কাজগুলো করে দিচ্ছে। আপনি মার্কেটিং এর ডেটা এনালাইসিস করতে পারবেন এআই এর মাধ্যমে।
কমিউনিকেশনের হেল্প নিতে পারবেন। আমি এখনো প্রতিদিনই এআই ইউজ করি কমিউনিকেশনের ক্ষেত্রে। আমি ধরেন একটা মেসেজ ড্রাফট করি ১ম এ, ক্লায়েন্টকে পাঠানোর আগে সেটা আমি নিজের মতো করে লিখি। এরপর এআই দিয়ে সেটাকে জাস্ট একবার আ নতুন করে রিরাইট করে নেই। এতে করে আমার যে ভার্সনটা ছিল সেটা আগের থেকে সেটার থেকে এআই এর ভার্সনটা অনেকটা ইমপ্রুভ হয় এবং এটা আমার মতোই হয়। যেহেতু আমি ১ম এ ড্রাফট করি, এরপর এআই কে দিয়ে রিরাইটেন করাই। সো এটা আমার আ স্টাইলেই রাখে। জাস্ট গ্রামেটিক মিস্টেক গুলো এবং কিছু স্থানে যে ওয়ার্ড চয়েস সেটাকে ও ইমপ্রুভ করে দেয় এবং এটার মাধ্যমে আমি শিখতেও পারি যে আমার পরবর্তীতে কিভাবে ওয়ার্ড চয়েস করা উচিত। এছাড়াও আপনি বিভিন্নভাবে এআই মাধ্যমে বেনিফিট পাবেন। সো এআই অ্যাকচুয়ালি খারাপ জিনিস না। এআই খুবই ভালো জিনিস। এখন এআই আপনি যদি বেসিক লেভেলের কাজ-বাজ শিখে থাকেন, বেসিক লেভেলের কাজ-বাজ পারেন তাহলে এআই আপনাকে অবশ্যই রিপ্লেস করে দেবে। যেমন আপনি যদি এখনো চিন্তা করেন যে আপনি থাম্বনেইল ডিজাইনার এবং এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না, সেটা ভুল হবে। আপনি যদি এখনো ডেটা এন্ট্রি নিয়ে কাজ করেন এবং ভাবেন এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না, সেটাও ভুল হবে। সো এরকম অনেক কাজ আছে যেগুলো এআই এর মাধ্যমে রিপ্লেস হয়ে গেছে অলরেডি বা রিপ্লেস করা সম্ভব। আপনার উচিত হবে আপনি এআই কে আপনার সেই ওয়ার্ক ফ্লো তে ইন্টিগ্রেট করে আপনি আপনার কাজের এফিসিয়েন্সি আরো বাড়ানো। আপনি যে কাজ করতে ৫ মিনিট লাগতো সেই কাজ আপনি এখন হয়তো ২০ সেকেন্ডে করে ফেলবেন, ৩০ সেকেন্ডে করে ফেলবেন। সো এভাবে আপনার ওয়ার্ক ফ্লো তে আপনি এআই ইন্টিগ্রেট করবেন। এআই তাহলে আপনার জন্য একটা ব্লেসিং আকারে থাকবে। বাট আপনি যদি এআই কে ইগনোর করে যান, তাহলে অ্যাকচুয়ালি আপনি জব হারাবেন, আপনি কাজ-বাজ পাবেন না। কাজ হারাতে হবে। ওকে, সো এটা ছিল এআই এক্সপোজার নিয়ে। চলেন এবার আমরা একটা স্পেশাল টপিক, সেটা হচ্ছে আপনাকে সবসময় লার্নিং এর যে মাইন্ডসেট সেটা থাকতে হবে এবং ছেড়ে দেওয়া যাবে না। এই মাইন্ডসেট থাকতেই হবে। আপনাকে সবসময় নতুন কিছু শেখার উপরেই থাকতেই হবে। আজকে ধরেন আজকে এআই এর যে ২০২৬ সালে এসে এআই এর যে এক্সপোজার, ২০২৭ সালে হয়তো অন্য কিছুর এক্সপোজার থাকতেই পারে। ১ম এ ছিল এআই এক্সপোজার, এরপর হইছে এআই এজেন্টের এক্সপোজার। অর্থাৎ ১ম এ আমরা শুধুমাত্র ChatGPT, Claude বা এরকম যা এআই যে টুলস গুলো ছিল, Gemini, এই টুলস গুলোতে গিয়ে চ্যাটিং করতাম এবং সেগুলো আমাদের রেসপন্স করত। সেই অনুযায়ী আমরা হয়তো আমাদের যা দরকার সেটা করতাম। বাট এআই এজেন্ট আসার পর কি হয়েছে? এআই এজেন্ট অ্যাকচুয়ালি আপনার কাজগুলো করে দিতে পারতেছে। সো এরকম হয়তো একের পর এক আপডেট আসতে থাকবে। বাট আপনাকে সেই আপডেট গুলোর সাথে অ্যাডপ্ট করতে হবে নিজেকে। কারণ প্রযুক্তির সাথে আপনি যদি নিজেকে অ্যাডপ্ট করতে না পারেন, আপনি অবশ্যই পিছিয়ে পড়বেন। আপনি যদি শুধুমাত্র এখনো ভাবেন যে আপনি ডেটা এন্ট্রি লেভেলের কাজ করে আপনি টিকে থাকবেন, সেটা অবশ্যই আপনার ভুল ধারণা। আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। আ স্কিল আপগ্রেড করতে হবে। নতুন জিনিস শেখার পেছনে টাইম দিতে হবে। নতুন জিনিস শিখতে থাকতেই হবে। আ এছাড়া আপনি অ্যাকচুয়ালি আগাতে পারবেন না। এবং সবচাইতে যেটা ইম্পোর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তাওয়াক্কুল। অর্থাৎ আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। রিজিক এটা কিন্তু আল্লাহ তাআলার মাধ্যমে আসে। সো আপনাকে শুধুমাত্র হালাল রিজিক অন্বেষণ করার ট্রাই করতে হবে। বাট রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সো আপনাকে তার উপর পুরোপুরি ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে এবং আপনাকে আপনার কাজ করে যেতে হবে। এর মাধ্যমেই আপনি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ওকে, সো আমরা যদি আ র‍্যাপ আপ করি, আমরা যদি দেখি যে আজকে আমরা কি বিষয় কভার করছি। আমরা কভার করছি ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করছি। স্কিলস যেটা আপনার শেখা উচিত কি স্কিল? এর জন্য আপনাদের আমি একটা লিস্ট দেখাইছিলাম যে Fiverr এ আপনি যদি fiverr.com/category এইখানে আসেন, আপনি কি শিখবেন? অ্যাকচুয়ালি এই প্রশ্ন অনেকেরই আসে যে কোনটা শিখবো, কোনটা শিখলে ভালো হবে? সেটা কিন্তু আমি বলছি। বাট আপনি ক্যাটেগরিজ আসার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার আ কি শেখার পসিবিলিটি আছে, কি শেখা যায় এবং আপনি যেকোনো কিছু শিখতে পারেন। প্রত্যেকটা জিনিসের ডিমান্ড আছে। বাট আপনাকে পাশাপাশি অন্যান্য স্কিল, কোর স্কিলের পাশাপাশি যে স্কিল গুলো আছে, আপনাকে বিক্রি শিখতে হবে। আপনি যদি বিক্রি করতে না পারেন, তবে আপনি যে কোর স্কিলই আপনি শেখেন না কেন, কাজ হবে না। সো আপনাকে বেচা বিক্রি শিখতে হবে। এরপর আমরা কভার করছি ক্লায়েন্ট হান্টিং প্রসেস, কিভাবে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি। Fiverr, Upwork অথবা আউটসাইড মার্কেটপ্লেস বিভিন্ন উপায়ে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি। ক্লায়েন্ট হ্যান্ডলিং করার উপায়, যে ক্লায়েন্ট হ্যান্ডলিং করার জন্য আমাদের বিভিন্ন বিষয় মাথায় রাখতে হয়। অনবোর্ডিং গাইড রেডি রাখা, ক্লায়েন্টের জন্য যে FAQ কমন যে প্রশ্নগুলো ক্লায়েন্ট আস্ক করে সেগুলো রেডি রাখা, পাশাপাশি সেগুলোর অ্যান্সার রেডি রাখা।
তারপর সিস্টেম বিল্ডিং এ ফোকাস দেওয়া, অটোমেটেড যে কাজগুলো আছে সেগুলো অটোমেটেড রিপিটিটিভ যে কাজগুলো আছে সেগুলো অটোমেট করে ফেলা বিভিন্ন টুলস এর মাধ্যমে বেসিক কাজগুলো। এরপর পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দেওয়ার নিয়ে কথা বলছি আমরা। পার্সোনাল ব্র্যান্ডিং কেন ইম্পর্টেন্ট, পার্সোনাল ব্র্যান্ডিং এর ফলে আপনি কি কি বেনিফিট পান এবং পার্সোনাল ব্র্যান্ডিং এ কি কি বিষয় এড়িয়ে চলা উচিত। এরপর আমরা আলোচনা করছি এআই ইম্প্যাক্ট এবং ইউজ কেসেস। এআই অ্যাকচুয়ালি ব্লেসিং নট কার্স। এআই আপনাকে হেল্প করবে যদি আপনি এটা প্রপারলি ইউজ করতে পারেন। এটার অনেক অনেক ইউজ কেসেস আছে, বেনিফিট আছে। সো আপনি জাস্ট প্রপারলি এটাকে ইউজ করতে হবে, আপনার ওয়ার্ক ফ্লোতে ইন্টিগ্রেট করা শিখতে হবে এবং এর মাধ্যমে আপনি এআই এর মাধ্যমে প্রপার যে বেনিফিট সেটা পাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। জানি অনেক বিষয় মিস করে গেছি, বাট আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি সেই বিষয়ের উপর আরো ডিপলি আলোচনা করতে পারবো। যে বিষয়টা আপনারা বুঝতে সমস্যা হয়েছে সেই বিষয়টা যদি আপনারা জানান বা কোনো যদি রিকোয়েস্ট থাকে যে এই বিষয়ের উপর আরো ডিপলি আলোচনা করার, আমি আপনাদের সেই সব বিষয় সম্পর্কে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফলো দিয়ে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য। চেষ্টা করব মার্কেটিং, অ্যানালাইটিক্স, সেলস, কমিউনিকেশন এগুলোর উপর ভিডিও দেওয়ার একের পর এক। যদিও কনসিস্টেন্সি যেটা খুবই কঠিন মেনটেন করা, এখানে আমিও ফেল করি এবং আপনারাও ফেল করবেন যখন শুরু করবেন। বাট আমাদের সাকসেস পাওয়ার জন্য কনসিস্টেন্সি মেনটেন করা সবচাইতে জরুরি বিষয়। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।